রাজধানীর রাজপথে সাহসিকতার নতুন এক দৃষ্টান্ত স্থাপন করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু সদস্য ও জুলাই কন্যাখ্যাত রাফিয়া খন্দকার। তার নির্ভীক প্রতিবাদী মনোভাব তাকে অগ্নিকন্যা উপাধিতে ভূষিত করেছে। গ্রেনেড ও টিয়ারসেলের মধ্যেও পুলিশের দিকে আঙুল তুলে তাকে শাসানোর দৃশ্য দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা দেশবাসীর নজর কেড়েছে এবং এই বিউটি উইথ ব্রেন খেতাবধারী ব্যক্তিত্ব সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ তৈরি করেছে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোটা সময় সাথী থাকুন। রাফিয়ার পুরো নাম উম্মে উসওয়াতুন রাফিয়া, তবে তিনি রাফিয়া খন্দকার নামে অধিক পরিচিত। ময়মনসিংহের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মোহনশাহী ও আফরোজা খান মডেল স্কুলে তার শিক্ষা জীবনের সূচনা হয়। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষে ব্যাচেলর অব লস বা LLB কোর্সে অধ্যয়নরত আছেন এবং ঢাকায় বসবাস করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য পদে নির্বাচিত হন, যা তার সৌন্দর্য এবং ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। লাখো তরুণীর কাছে তিনি ক্রাশ হিসেবে পরিচিত। সম্প্রতি রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের সামনে একদল সাধারণ মানুষের বিক্ষোভে রাফিয়া পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি ঘটনাস্থলে চলমান অস্থিরতার মধ্যে একজন পুলিশ কর্মকর্তার সাথে বাদানুবাদে লিপ্ত হন এবং পুলিশের গ্রেনেড ও টিয়ারশেল উপেক্ষা করে প্রতিবাদ জানান। রাফিয়া খন্দকার পুলিশের কার্যক্রম এবং জনসম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলেন, যেখানে তাকে অত্যন্ত রাগান্বিতভাবে কথা বলতে দেখা যায়। পুলিশের হেলমেট পরা এক কর্মকর্তার মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন যে তার উপর ইট ছোড়া হয়েছে। তিনি প্রশ্ন করেন, ওনারা ইট মারছে না? আমি ওনাদেরকে বলতে গেছি যে ওনারা ইট মারা শুরু করছে। তিনি আরও বলেন, আপনারা চার্জ করবেন না, আমাদের চার্জ করবেন না কেন? আমরা তো কথা বলতে গেলাম, আমাদের ওপর ঢিল মারছে কিভাবে? কথা বলার অবস্থায় কিভাবে ইট মারল? আপনি ওখানে থাকা অবস্থায় কিভাবে ইট মারল? রাফিয়া খন্দকার পুলিশের বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি লক্ষ্য করে তাদের কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, পুলিশ বাহিনী এত ট্রাকের পরে ড্রাগ, গাড়ির পরে গাড়ি বহর ধরে তারা সাজায় রাখছে। তিনি প্রশ্ন করেন, সাধারণ মানুষ ঢুকতে দিবে না? কিসের নিরাপত্তা? আমি না বুঝতেছি না কার নিরাপত্তা দিতে আসছে। আমাদের নিরাপত্তা দিতে আসে নাই, তাইলে কার নিরাপত্তা দিতে? কোন তীর্থস্থান এখন তাদেরকে এখনও নিরাপত্তা দেওয়া লাগে? যে 32কে কেন তারা এখনও নিরাপত্তা দিবে? তিনি আরও উল্লেখ করেন যে পুলিশ হল সবসময় ফ্যাসিস্টের দোসর থাকে। এই জনধারণা পরিবর্তনের জন্য পুলিশকে নতুন পোশাক দেওয়া হয়েছে। কিন্তু তিনি হতাশ হয়ে বলেন, নতুন পোশাক দেওয়ার পরে আয়সা তারা আবার 32 পাহারা দেওয়া শুরু করছে। এটা কি নতুন পোশাক দিয়ে লাভ হয়েছে কোনো? আপনারা তো একই কাজ করতেছেন বারবার। রাফিয়া খন্দকার পুলিশের প্রতি জনগণের মন জয় করে জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানান। কেন তিনি বিক্ষোভে অংশ নিয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে রাফিয়া ফেসবুকে স্পষ্ট ভাষায় লিখেছেন, ভবিষ্যতে আমার রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা খুবই কম। জামাত বিএনপি সবেতেই আমি ডিসঅ্যাপয়েন্টেড। এনসিপির প্রতি আশা ছিল, সে আশা আস্তে আস্তে নিভতেছে। মন্দের ভালো বলে কোনো দলের সাথে আমি যাব না। আমার মিডিয়া অ্যাটেনশনেরও দরকার নাই। কিন্তু যতদিন মজলুমের ওপর লাঠি চার্জ হবে, যতদিন স্বৈরাচারের প্রেতাত্মা সিন্দাবাদের ভূতের মতো আমাদের রাষ্ট্রযন্ত্রের ঘাড়ে সওয়ারি হয়ে থাকবে, ততদিন আমি জালিমের বিরুদ্ধে দাঁড়াব। আমার কোনো দল নাই, রাজনৈতিক কোনো স্বার্থ নাই, শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আমার কোনো উদ্দেশ্যও নাই। অনেকে তাকে শিবির বলে মনে করলেও রাফিয়া এই সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেছেন, আপনাদের একটা জিনিস খুব মজার, শিবির এখন শ্রেষ্ঠ সময়। যারা শিবির না তারাও শিবির নাম জপে সারাদিন। শিবির হলে আসল শিবির তো নাচতে নাচতে স্বীকার করবে, এখন অস্বীকার যাবে কেন? তবে রাফিয়া শিবির না হলেও তার পাশে দাঁড়িয়েছেন সাদিক কায়েম। তিনি ফেসবুকে লিখেছেন, ধানমন্ডির 32 নম্বরে ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে ওসওয়াতুন রাফিয়া পুলিশে হেনস্থার শিকার হয়েছেন। ইউনিফর্ম পরিবর্তন হলেও বহু ফ্যাসিস্ট পুলিশের মনস্তত্ত্বে এখনও হাসিনা পূজা বিদ্যমান। একই সঙ্গে ধানমন্ডিতে আজ বহু শিক্ষার্থীর ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হন। তিনি ডাকসু সদস্য রাফিয়াসহ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত প্রত্যেক পুলিশ সদস্যকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার এবং পুলিশের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা লীগ ক্যাডারদের চিহ্নিত করে অনতিবিলম্বে চাকুরিচ্যুত করার দাবি জানান।
সাদিক কায়েম আরও বলেন, একই সঙ্গে খুনি হাসিনার পক্ষে বিবৃতি দানকারী তথা কথিত শিক্ষক এবং জুলাই গণহত্যার প্রত্যক্ষ সমর্থনদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট কর্মকর্তাদেরকে কাল বিলম্ব না করে চাকুরিচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে। এত শহীদের রক্ত, এত জীবন, এত ত্যাগের পরেও খুনিরা দেশের ছাত্র সমাজ ও জনগণের ওপর হামলা চালিয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়াবে, তা আমরা কখনো সহ্য করব না। তবে কেউ কেউ রাফিয়াকে এত উত্তেজিত না হবার পরামর্শ দিচ্ছেন। তারা রাফিয়াকে তার তারুণ্য এবং আবেগ প্রবণতা সম্পর্কে সচেতন করা হচ্ছে। অল্প বয়সের যখন মানুষ আদর্শ ও ন্যায় বিচারের প্রতি বেশি সংবেদনশীল থাকে, তখন অনেক সময় আবেগপ্রবণ হয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয় যা দীর্ঘমেয়াদী পরিণতি বয়ে আনতে পারে। উপদেশদাতারা রাফিয়াকে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখার কথা বলছেন, সম্ভবত এই ইঙ্গিত দিতে যে তার প্রতিবাদের ধরন বা রাজনৈতিক সম্পৃক্ততা যেন এমন মাত্রায় না পৌঁছায় যেখানে তার ব্যক্তিগত নিরাপত্তা বা ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে। রাফিয়া জুলাই আন্দোলনের শুরু থেকেই ঢাকায় সক্রিয় ছিলেন। ক্যাম্পাস বন্ধ হওয়ার পর তিনি ময়মনসিংহেও এই আন্দোলনে যোগ দেন। গত ১৯ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনে তার প্রার্থিতা ঘোষণা করেন এবং একই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ব্যালট নম্বরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩২ নম্বর পান। রাফিয়া তার প্রচারণায় নতুনত্ব আনতে ৩২ নম্বরটিকে ব্যবহার করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং তাকে জনপ্রিয় করে তোলে। পরে তিনি ৪,২০৯টি ভোট পেয়ে ডাকসুর সদস্য নির্বাচিত হন। রাফিয়া তার প্রার্থী হওয়ার কারণ ক্যাম্পাসের পরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য তার পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তার মতে, বাংলাদেশের রাজনীতিতে প্রতারণা ও ওয়াদা না রাখার ইতিহাস রয়েছে এবং নেতারা প্রায়শই জনগণকে শাসিয়ে কথা বলেন, যা তিনি অদ্ভুত আখ্যা দেন। তিনি মনে করেন যে জনগণের সুযোগের কারণেই নেতারা তাদের অবস্থানে আসেন। মোসাতুন রাফিয়া সাহসী নেতৃত্ব চান এবং দায়িত্বকে আমানত হিসাবে গ্রহণ করতে চান। তার সবচেয়ে বড় অগ্রাধিকার হল নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন যে ক্যাম্পাসে মেয়েদেরকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়, এমনকি রিকশাওয়ালারাও তাদের অনাকাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে চায়। পোশাকের স্বাধীনতার বিষয়ে তিনি জানান, বাংলা বিভাগের এক বন্ধু নিকাব পরার কারণে শিক্ষকদের দ্বারা হেনস্থার শিকার হয়েছিলেন। তিনি ক্যাম্পাসের রেজিস্ট্রার ভবনের ধীর গতির কাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। তিনি মনে করেন যে শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করার জন্য বিশ্ববিদ্যালয়ের আরও বেশি স্বীকৃতি দেওয়া উচিত। লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির বিষয়ে তিনি দ্বিমত পোষণ করেন এবং বলেন যে এই ধরনের রাজনীতি ক্যাম্পাসের বাহিরে হওয়া উচিত। তার মতে, জাতীয় রাজনীতিতে প্রবেশ করার জন্য লেজুরভিত্তিক রাজনীতি করার বাধ্যবাধকতা থাকা উচিত নয়। তিনি জানান যে ছোটবেলা থেকেই তার বাংলাদেশের রাজনীতির প্রতি এক ধরনের অনীহা ছিল, কারণ এটি প্রতারণা এবং ওয়াদা না রাখার ইতিহাসে পূর্ণ। তবে ২০২৪ সালে নির্বাচনের পর একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখা যাচ্ছে, তা তাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছে। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন যে তিনি অন্যায়ের বিরুদ্ধে সাহসী, কিন্তু তিনি একজন ভীরু মানুষ। তিনি বিশ্বাস করেন যে এই কারণেই ভোটাররা তাকে নির্বাচিত করতে পারে। তিনি আশা করেন যে ভোটাররা তাকে নেতা হিসেবে নয়, বরং তাদের প্রতিনিধি হিসাবে সুযোগ দেবেন। বন্ধুরা, যখন একজন ব্যক্তি জনপ্রিয়তার শীর্ষে থাকেন, তখন অনেক সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী তার পাশে থাকে, কিন্তু যখন খারাপ সময় আসে, তখন এই জনসমর্থন দ্রুত হারিয়ে যেতে পারে এবং ব্যক্তি নিজেকে একা আবিষ্কার করতে পারেন। এ বিষয়টি ভেবে রাফিয়ার কি থেমে যাওয়া উচিত? কমেন্টে জানাতে পারেন যে কোনো রায়। ধন্যবাদ।